আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুম মনিরা। শুরুতে জানিয়ে দিব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট। খাদিজার বাঁচার সম্ভাবনা খুবই কম জানিয়েছেন চিকিৎসক। সিলেটে কলেজ ছাত্রীকে কোপানোর ঘটনায় দোষী যে দলেরই হোক ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। প্ল্যানেট 50-50 ও এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার পাওয়ায় একনেকের অভিনন্দন প্রধানমন্ত্রীকে। 9 প্রকল্পে 3.5 কোটি টাকা অনুমোদন। চালের বাজারে নৈরাজ্য, কেজিতে দাম বেড়েছে 7 থেকে 10 টাকা। চালকল মালিকদের কারসাজির অভিযোগ, মিল মালিকরা দুষলেন সরকারকে। নির্যাতন চালিয়ে বিএনপির সাহসী নেতাদের নিঃশেষ করে দিচ্ছে সরকার। অভিযোগ দলীয় নেতাদের। গণতান্ত্রিক রাজনীতি না করলে আরও খারাপ দিন আসবে, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে উত্তাল সিলেট নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান। দিনভর বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে শিক্ষার্থীরা। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে 3 দিনের কর্মসূচি দিয়েছে। এদিকে আহত ছাত্রী খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে, রাখা হয়েছে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাঁচার সম্ভাবনা কম বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েক মাস ধরেই সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে উত্ত্যক্ত করে আসছিল ছাত্রলীগ নেতা বদরুল আলম। সোমবার সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়া মাত্র তার উপর হামলে পড়ে ওঁত পেতে থাকা এই সন্ত্রাসী। প্রকাশ্যে চাপাতে দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে মেয়েটিকে। গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে সিলেট সরকারি কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করা এক তরুণ ইমরান কবির। প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। আগামী 72 আওয়ার্স পর্যন্ত ইলেকটিভ ভেন্টিলেশনে থাকবে। ব্রেনের সিভিয়ার ইনজুরি থাকার কারণে আমাদেরকে ব্রেনের একটা ডিকম্প্রেসিভ সার্জারি করতে হয়েছে। 72 ঘন্টা পরে যখন আমরা ঘুমের ওষুধ বন্ধ করব তখন আমরা বুঝতে পারবো যে ওকে আমরা বাঁচাতে পারলাম কিনা। নির্মম এ ঘটনায় অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা আতঙ্ক ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যাব না। আমাদের কোনো স্যাররা ভর্তি সংক্রান্ত কোনো কাজ করবেন না। স্যাররা নিজেদের সকল কাজকর্ম বন্ধ করেছেন। আমরা ক্লাস, আমাদের পরীক্ষা বন্ধ করছি। ফ্যামিলিরাও আমাদেরকে নিয়ে আতঙ্ক থাকবে যে আমরা পরীক্ষা দিতে গেলে আমরা ভালোভাবে বাসায় ফিরতে পারবো কিনা। আমরা আমাদের নিরাপত্তার জন্য খাদিজার উপর যে হামলা হয়েছে তার জন্য ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বর্ণনাতীত, এর চেয়ে পৈশাচিক কোনো ঘটনা হতে পারে না, কোনো মানুষ করতে পারে না। এত নরপশু সে একজন শিক্ষিত হইয়া সে যা ঘটিয়েছে, তো এগুলির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে এর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। এদিকে খাদিজাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারী বদরুলকে আটক করে এমসি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছে পুলিশ। আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যা যা করণীয় সবগুলো আমরা করছি। ইতিমধ্যেই আসামি গ্রেপ্তার আছে, সুতরাং এটা বিচার প্রক্রিয়া সুন্দরভাবে হবে এবং আসামি সাজা পাবে নিশ্চিতভাবেই। হামলাকারী বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক। 2012 সালের 13 জানুয়ারি সদর উপজেলার শফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ইফটিজিং করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছিল সে। বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোষী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমসি কলেজে ছাত্রী খাদিজাকে কুপিয়ে জখমের জন্য দায়ী বদরুল ছাত্রলীগের এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনার। তাই এ ঘটনায় জড়িতরা সরকারি দলের হলেও ছাড় পাবে না বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গুলশান হামলার ঘটনায় কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাহমিদকে ছেড়ে দেওয়া হয়েছে। একই কারণে তাকে রিমান্ডেও নেওয়া হয়নি। তবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে যে কোনো সময় তাকে ডাকা হবে বলে জানান আসাদুজ্জামান খান। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশেই থাকবে। পাকিস্তানের হাঁক ডাকে বাংলাদেশের কিছুই আসে যায় না বলে মন্তব্য করেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুবই স্পষ্ট, তিনি কাউকে ছাড় দেন না। সরকারি দল হোক, যেই মতের লোক হোক, আমাদের যেই পর্যায়ের লোক হোক, কাউকে তিনি ছাড় দেন না। আপনারা সেটা লক্ষ্য করেছেন, সেগুলো দেখেছেন। তা আমি আপনাকে জোর গলায় বলতে পারি, যেই অপরাধ করেছেন সেই অপরাধীকে আমরা অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছে দিব, বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। খাগড়াছড়িতে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর 4 যুবক হোটেলে আটকে রেখে টানা 3 দিন গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, গত শনিবার খাগড়াছড়ি জেলা শহরের গঞ্জপাড়া ব্রিজ এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্রীকে মাহমুদুল হাসান নামে এক যুবক সহযোগীদের নিয়ে অপহরণ করে। পরে স্থানীয় একটি হোটেলে আটকে তারা টানা 2 দিন পালাক্রমে পাশবিক নির্যাতন চালায় ছাত্রীটির উপর। একটা মেয়ে নিয়ে 3 যুবক এক রাত ছিল, আর পরের দিন চলে গেছিল। নাম ঠিকানা লেখে উপরে উঠছে, স্বামী স্ত্রী বলে। পরে সোমবার ভোর রাতে স্বজনদের সহযোগিতায় অপহৃত ছাত্রীটিকে পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। 3 আসামি মেয়েটাকে দর্শন করার পরে ওই হোটেল থেকে তারা 2 তারিখে আরেকটি হোটেলে মেয়েকে নেয়। ওই হোটেলে আবার 2 জনে দর্শন করে। তারা মোট 4 জনে এই মেয়েটাকে পালাক্রমে দর্শন করে। আমরা একজন আসামিকে গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে রাজশাহীর বাঘা উপজেলার 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দাঁতপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। গত 3 সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে গিয়ে 5 দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করে। পরে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ৩,৪৮৮ কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে জাতিসংঘে প্ল্যানেট 50-50 ও এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনেকের পক্ষ থেকে অভিনন্দন জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সহ অন্যরা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে জিডিপি বাস্তবায়ন হয়েছে 8.74%, আর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 5.53%। চীনের সহায়তায় 928 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের জন্য আনা হবে 200টি যাত্রীবাহী কোচ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বঙ্গভবনে বিকেল 3:30টায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিচার পরিচালনায় জায়গা স্বল্পতা, সারা দেশের বিচারকদের আবাসন সমস্যার সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ আশা করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। জানান, বিচার কার্যক্রমকে আরও গতিশীল করতে ডিজিটালাইজেশন করা হয়েছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এসব সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাঙামাটি মহিলা কলেজ এলাকায় একটি দোতলা ভবন ধসে পড়ে নিহত হয়েছে 2 জন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ভবনটিতে আটকা পড়েছে কয়েকটি পরিবার। তাদের মধ্যে কয়েকজন বের হয়ে এলেও ভবনে আটকা পড়ে আছে কয়েকজন। তবে এ পর্যন্ত পিঙ্কি ও জাহিদ নামে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনা, পুলিশ ও স্থানীয়রা।
নিয়ন্ত্রণের ধারের কাছেও নেই মোটা চালের বাজার। উৎপাদন স্বাভাবিক থাকলেও সরবরাহে ঘাটতির সুযোগে গুটি, স্বর্ণা ও আটাশ চালের দাম পাইকারি বাজারেই বেড়েছে কেজিতে 7 থেকে 10 টাকা। খুচরা বাজারে তা আরও 2 টাকা বেশি। সরু চালের দামও বেড়েছে 3 থেকে 4 টাকা। এজন্য চালকল মালিকদের কারসাজিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা, আর মিল মালিকদের আঙুল সরকারের দিকে। সরকার বেশি দাম চাল কেনায় এবং আমদানি শুল্ক আরোপের কারণে দাম বেড়েছে বলে দাবি তাদের। ধান ওঠার মৌসুমে বাজারে মোটা চালের কেজি ছিল 25 থেকে 32 টাকা। মাসখানেক আগেও এই দামে চাল কিনেছেন ভোক্তারা। সরকারি সংস্থা টিসিবির হিসাবেও 1 মাস আগে 33 টাকায় মিলেছে মোটা চাল। দেশে উৎপাদন ভালো হওয়ায় দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবার অস্থির চালের বাজার। 15 দিন আগে থেকে এখন প্রায় মোটা চাল পার কেজিতে 10 টাকা বেশি এবং চিকন চাল 4 থেকে 5 টাকা বিক্রি বেশি বাড়ছে। এলসির চালের বন্ধ থাকার কারণে আটাশ চাল তারপরে মোটা চালের দাম অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাইছে। মিলাররা একজোট হয়ে এভাবে করছে, তারপরও গভর্নমেন্ট হয়তো তদারকি করে দেখতে পারে যে এটা সত্য কিনা। 2-1 টাকা করে বাড়তে বাড়তে 30-32 টাকার মোটা চালের দাম ছুঁয়েছে প্রায় 40 টাকা। মাত্র 3 সপ্তাহের ব্যবধানে এত বেশি দাম বাড়ার যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই আড়তদারদের কাছে। সঠিকভাবে বলতে পারবো না, তবে আমরা যে মোকামে জিজ্ঞেস করলে তারা বলে ধানের দাম বেশি, এর জন্য চাউলের বাজার বাড়তেছে আর কি। তার এর মধ্যে আবার আপনার সরকার চাউল ক্রয় করছে 32 টাকা মোটা চাউল। চালের দাম বৃদ্ধির জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের মিল মালিকরা। হয়তো বা উৎপাদন কম ছিল, না হলে কৃষকের ধান নাই, আমরা ধান পাচ্ছি না। কৃষকের কাছে কোনো মোটাজাত ধান নাই, এই মোটাজাত ধান নাই, এই জন্য মোটা চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আর মোটা চাল না থাকার কারণে আবার মিনিগেটের উপর প্রভাব পড়ে গেছে। সরকার এখনো মোটা চাল মিলগেট থেকে পারচেস করছে, মিলার থেকে, এ অন্যতম কারণ। তারপর সরকারের ধান কিনছে অনেক আগে বেশি দামে। আমন ধান বাজারে ওঠার আগে চালের দাম কমার কোনো লক্ষণ দেখছেন না চালকল মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপির সংগ্রামী ও সাহসী নেতাদের নিঃশেষ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বলেন, শুধু আসম হান্নান শাহী নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার। দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলটির নেতারা বলেন, দেশ, দল ও রাজনীতির জন্য হান্নান শাহের অবদান জনগণ কখনো ভুলবে না। দেশের এই সংকটকালে আসম হান্নান শাহের মতো নেতার বড়ই প্রয়োজন ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হবার পর তাকে ঢাকায় নিয়ে এসেছিলেন হান্নান শাহ। এজন্য সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তাকে খেসারত দিতে হয়েছিল। তারপরও আজীবন তিনি বিএনপির জন্য কাজ করে গেছেন। তিনি এই সরকারের নির্যাতনের যে মিথ্যা মামলা, সেই মামলার হাজিরা দেওয়ার জন্য কোর্টে যাচ্ছিলেন এবং এই কোর্টে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়েছে। সেখান থেকে তিনি আর ফিরে আসলেন বিদেশ থেকে লাশ হয়ে আমাদের। অর্থাৎ এই সরকারের যে নির্যাতন নিপীড়ন একে একে এই সমস্ত গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষগুলোকে নিঃশেষ করে দিচ্ছে, এটা তারই আরেকটি প্রমাণ। আজকে যারাই গণতন্ত্রের কথা বলছে তাদের উপরই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসছে। হান্নান শাহের সাহসী ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি নেতারা। একটি সরকার যারা জনগণকে প্রতারণা করে ভোট ছাড়া সরকার প্রতিষ্ঠা করে গায়ের জোরে বাঘের উপরে ছোঁয়ার হয়ে আজকে সরকার চালাচ্ছে, তাই তাদের বিরোধী যে কোনো কণ্ঠকে আজকে তারা স্তব্ধ করে দিতে চায়। আজকে মামলা ও মোকদ্দমা দিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ব্রিগেডিয়ার হান্নান শাহ তার শিকার ছিলেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে হান্নান শাহের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১/১১ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে হান্নান শাহের দেখানো পথ অনুসরণের আহ্বান জানান তিনি। এদিকে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যার প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। এর মধ্যে রয়েছে বুধবার ঢাকা জেলার থানা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
গণতান্ত্রিক পথে রাজনীতি না করলে বিএনপির সামনে আরও খারাপ দিন আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বিকেলে ধানমন্ডির সভানেত্রী কার্যালয়ে সম্মেলন উপলক্ষে প্রচার উপকমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ আরও বলেন, এবারের জাতীয় সম্মেলন জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে, জাতিকে নতুন করে উন্নয়নের পথ দেখাবে এই সম্মেলন। তাই বিএনপিকে আওয়ামী লীগের এই সম্মেলন থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি। এর আগে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী দপ্তর উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, সম্মেলনকে সামনে রেখে রাজশাহী বিভাগের নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদে পাশ হয়েছে রাষ্ট্রপতির অবসর ভাতা, অনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল 2016। এর ফলে রাষ্ট্রপতির অবসরকালীন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন। তবে নতুন আইনে অবৈধ শাসকদের অবসরকালীন সুবিধা পাওয়ার বিধান না থাকায় সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদকে বঞ্চিত করা হয়েছে অভিযোগ তুলে জাতীয় পার্টির সংসদ সদস্য এই বিলের সমালোচনা করে তা জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। কিন্তু তাদের এই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। একই সঙ্গে জেলা পরিষদ সংশোধন বিল 2016 এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন বিল 2016 জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিলগুলো পর্যালোচনা করে একদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করার সিদ্ধান্ত নেয় জাতীয় সংসদ। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কোন প্রক্রিয়ায় এটা করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বলছেন, ফাঁসির দণ্ড কার্যকর হয়ে যাওয়ার পর উত্তরাধিকার হিসেবে তাদের সন্তানেরা সম্পদের মালিকানা পেয়েছে। তাই সে সম্পদ বাজেয়াপ্ত করা হলে সন্তানদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এজন্য নতুন আইন করা দরকার বলেও মনে করেন তারা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায় বেশ কয়েকজনের ফাঁসি কার্যকর হয়েছে। তবে এই বিচার প্রক্রিয়া শুরু হবার পর থেকেই বিভিন্ন মহলের দাবি ছিল দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে জাতীয় সংসদেও। এজন্য নতুন আইন করার কথা সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এই সিদ্ধান্ত একটা প্রক্রিয়া রয়েছে, যখন প্রক্রিয়া আনতে আমাদের কাছে আসবে তখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা ব্যবস্থা নির্দেশনা অনুযায়ী আমরা করব। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি জটিলতা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক বলেন, পিতার অপরাধের শাস্তি পুত্র পেতে পারে না, আর তা ব্যক্তির মৌলিক অধিকারের পরিপন্থীও। প্রশ্ন হচ্ছে যে যাদের অলরেডি বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, এবং মারা যাওয়ার পর তার উত্তরাধিকার সম্পত্তি পেয়ে গেছে উত্তরাধিকার আইনে, এখন তো তাদের সম্পত্তি, সেটা আপনি বাজেয়াপ্ত করবেন কিভাবে? এটি একটি প্রশ্ন। এটা আদালতের আলটিমেটলি হয়তো গড়াবে, দেখবে সেখানে। এটাতে সাধারণ দৃষ্টিতে কিন্তু এটি হওয়ার কথা না। যেসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ৭১-এ হত্যা, ধর্ষণ, লুটপাটের অভিযোগ রয়েছে তাদের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে লুটপাটের অপরাধ প্রমাণিত হলেও দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি আদালত। লুটপাটকৃত সম্পদ তার কোনো ধরনের চেইন যদি থেকে থাকে দেখানো যেতে পারে, তাহলে এটা জব্দ করা উচিত। যত পর্যন্ত এই সম্পদের ব্যাপারে একটি সিদ্ধান্ত না আসবে তত পর্যন্ত আমার মনে হয়েছে যে এই বিচারটি একটি পরিপূর্ণ মাত্রা লাভ করেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে ফাঁসির পাশাপাশি যে কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে আদালতের। লুটপাটের শাস্তি হিসেবে আদালত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলে এ ব্যাপারে আইনি জটিলতা আর থাকতো না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। কর ফাঁকির অভিযোগের রেশ না কাটতেই আবারও বিতর্কের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের অভিযোগ তার দাতব্য সংস্থার যথাযথ নিবন্ধন না থাকার। এর জেরে সংস্থাটিকে তহবিল সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 34 দিন। দিন যত গড়াচ্ছে একের পর এক অভিযোগে নাস্তানাবুদ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগে তার কর ফাঁকির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয় 1995 সালে প্রায় 91 কোটি 60 লাখ ডলার লস দেখিয়ে গত 18 বছর কর এড়িয়ে গেছেন তিনি। আর একে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দাবি করে আরও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
কর আইন অনুযায়ী আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচিয়েছি এবং ধীরে ধীরে তাকে গড়ে তুলেছি, কারণ আমি একজন সফল ব্যবসায়ী। কর ফাঁকির জন্য ট্রাম্পকে পোস্টার বয় হিসেবে অভিহিত করেছেন তার প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে আবারও ট্রাম্পকে আয়কর দাখিলের দাবি জানান তিনি। ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্যই বুদ্ধিদীপ্তভাবে কর আইন ব্যবহার করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের দাতব্য সংস্থার বিরুদ্ধে তহবিল সংগ্রহ না করতে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, নিজের বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তি করতে দাতব্য তহবিলের অর্থ খরচ করছেন ট্রাম্প, যা এ সংক্রান্ত আইনের লঙ্ঘন। 9 অক্টোবর সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে হিলারি ও ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক। সেখানে ট্রাম্প এসব বিষয়ের কি ব্যাখ্যা দেন তা জানার অপেক্ষায় বিশ্ববাসী। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ভবদহের জলাবদ্ধতায় যশোরের অভয়নগর ও মনিরামপুরে মন্দিরের প্রতিমা ভাসছে পানিতে, নষ্ট হয়ে গেছে 500 প্রতিমা। ঢাকা মেডিকেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে গৃহকর্মে নির্যাতনের শিকার শিশু জান্নাতুল। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ভবদহের জলাবদ্ধতায় যশোরের অভয়নগর ও মনিরামপুরে মন্দিরের প্রতিমা ভাসছে পানিতে, নষ্ট হয়ে গেছে প্রায় 500 প্রতিমা। সংশয় দেখা দিয়েছে সানন্দে দুর্গাপূজা উদযাপন নিয়ে। জলাবদ্ধতায় এভাবেই নষ্ট হয়ে গেছে পূজার জন্য তৈরি প্রতিমাগুলো। যশোরের অভয়নগর ও মনিরামপুরের 2 লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দী। মনিরামপুরের মশিয়াহাটির অস্থায়ী মন্দিরে হাঁটু পানি, আর মূল মন্দিরে খোলা হয়েছে ত্রাণ শিবির। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ প্রতিমা। এ অবস্থায় উৎসবের আমেজের বদলে উৎকণ্ঠা সংশ্লিষ্টদের মধ্যে। 96টা গ্রামের মানুষ একত্রে মশিয়াহাটিতে যে ব্যাপক সাড়ম্বরে পূজা করে। যে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই দুর্গাপূজা শুরু করেছিলাম, সেই দুর্গাপূজা আমরা সেভাবে এবার করতে পারছি না। জলবদ্ধতার জন্য এবার আমাদের সেই বোন বা আমাদের যে আত্মীয়স্বজন কেউ আসবে না। কিভাবে যে পূজা হবে, কি পূজা কিভাবে করব, এটা নিয়ে খুবই আমরা শঙ্কিত আছি। বাকি সময়ের মধ্যে নতুন করে প্রতিমা তৈরি সহ সবকিছু গুছিয়ে ঘটা করে পূজা উদযাপনের আশা দেখছেন না আয়োজকরা। জল এসে প্রতিমার অধিকাংশই ধুয়ে নিয়ে গেছে। এমতো অবস্থায় আমরা আসলে যেভাবে পূজার আয়োজন করে থাকি সেটা আর সম্ভব না, কারণ এখন পুনরায় সংস্কার করে সেটা করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই অবস্থায় নিয়ম রক্ষায় কোনো মতে পূজা করার কথা ভাবছেন তারা। এখন শুধুমাত্র আমাদের মন্দিরে যে মূল কাঠামোতে যে আমাদের দেবদেবী আছে, দুর্গা এবং তার সহচর যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের ছোট আকারে একটি হয়তো পূজা করতে হবে নামমাত্র মূল্যে। 7 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা, আর শেষ হবে 11 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরে গৃহকর্মে নির্যাতনের শিকার শিশু জান্নাতুল ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। মঙ্গলবার বিকেলে জান্নাতুলকে হাসপাতালে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, 14 বছরের নিচে কোনো শিশুকেই গৃহকর্মে কাজ করতে দেয়া উচিত নয়। এই নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। গাজীপুরের একটি বাসায় গৃহকর্মের নির্যাতনের শিকার ছোট্ট শিশু জান্নাতুল ফেরদৌসের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে জান্নাতুল। সুস্থ হয়ে দ্রুত বাড়ি যেতে চায়। মেডিকেলে কেমন লাগে তোমার? বল ভালো লাগে। ভালো লাগে। বাসায় যেতে মনে চায়? হ্যাঁ। কেন বাসায় গেলে কি করবা? খেলুম। খেলবা? হ্যাঁ। বন্ধুরা আছে বাসায়, খেলা করবা ওদের সাথে? বাইরে। তবে এখন কাউকে দেখলেই আটকে ওঠে ছোট্ট শিশুটি। মানসিকভাবে এখন অনেকটা বিপর্যস্ত জান্নাতুল। প্রয়োজন কিছুটা কাউন্সিলিংয়েরও। এমন একটা লোক দেখলো আমার মেয়ে ডরায়, ভয় পায়। এই যে আপনারা আইছেন, কি করলো, কি দেখছেন? আর আমার মেয়ে সুস্থ থাকতে, ভালো থাকতে, যে সুন্দর কথা কইছে,
হাসি কথা কইতো, খেলার কথা কইতো। জান্নাতুলকে হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আইনের কঠোর প্রয়োগ না থাকায় গৃহকর্মী শিশুদের ওপর নির্যাতন বন্ধ হচ্ছে না। ও যে একটা মানুষ, সেই জিনিসটাও তো তাদের মাথার মধ্যে নেই। কারণ একটা মানুষকে, একটা বাচ্চাকে কোনো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে যে শেখাটা আপনারা দেখেন, এটা কোনো মানুষ দিতে পারে? 14 বছর পর্যন্ত বয়স্ক শিশু যারা আছে, এ ব্যাপারে কিন্তু উচ্চ আদালতের রায় হয়েছে, তাদেরকে কোনো ক্রমেই কোনো গৃহভিত্তিতে তাদেরকে নিয়োজিত হতে দেওয়া উচিত না। এদিকে কদিন আগে হাসপাতালে কেরানীগঞ্জের বিপ্লব মণ্ডলের মৃত্যুর জন্য সুইপার সুমন দায়ী নয়, এমনটাই মতামত দিয়েছেন গঠিত তদন্ত কমিটির সদস্যরা। সুইপার সুমনের ইনজেকশনে রোগী মারা যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সুদূরপ্রসারী চিন্তার অভাবে ঢাকা মহানগরীতে অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে বলেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, 2021 সালের মধ্যে প্রত্যেকের জন্য বসতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে আবাসন খাতে সুদের হার না কমালে সে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, বস্তিবাসীর জন্য আবাসনের ব্যবস্থা করছে সরকার। একই সঙ্গে নতুন করে কোনো প্লট আর বরাদ্দ দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। এদিকে সম্প্রতি রাজুকের কর্মকর্তাদের দুদকের হাতে আটক হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউই স্বচ্ছ নয়। কিছু পায় যাবে, অসুবিধা নাই, কিন্তু ডিস্টার্ব করার জন্য যাওয়ার তো কোনো অসুবিধা আছে। আপনি যাবেন, আপনি একটা সুবিধা চাইবেন, সুবিধাটা না দিলে আপনি ওর ফাইল দিয়ে টানাটানি করবেন, এটা তো হতে পারে। নোবডি ইজ ভেরি ট্রান্সপারেন্ট হতে হলে আপনি ধরেন আদালত যদি বলেন, আমি আদালতের বিরুদ্ধে হয়ে যাবে এটা, হ্যাঁ, আপনি যে কোনো জিনিস যান আপনি স্টে হয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হওয়ায় জহিরুল হক শাহজাদা মিয়াকে ফরিদপুরে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। দুপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি শহীদ পারভেজ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি নেতা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, সরকার শহীদ জিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে, কিন্তু এভাবে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের নিবৃত্ত করা যাবে না। তারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। এর আগে নেতাকর্মীরা গাড়ির বহর নিয়ে অতিথিদের বরণ করে নেন। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পদক পেলেন 3 ব্রিটিশ গবেষক। ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজয় বিসিবি একাদশের। বিফলে গেল ইমরুল কায়েসের সেঞ্চুরি। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পদক জয় করলেন 3 ব্রিটিশ গবেষক ডেভিড থলেস, ডানকান হালটন ও মাইকেল কোস্টারলিডস। নোবেল কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়, এই 3 গবেষক এক অজানা জগতের দ্বার উন্মোচন করেছেন। খুব ঠান্ডা অথবা খুবই সমতল অবস্থায় থাকা পদার্থের আণবিক গঠন বিচিত্র দশায় বদলে যাওয়ার প্রক্রিয়া দেখিয়েছেন তারা। দেখিয়েছেন একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসে রূপান্তরিত হবার সময় এর আণবিক গঠনের পরিবর্তন। এই উদ্ভাবনে ইলেকট্রনিক্সের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 3 গবেষকই বর্তমানে যুক্তরাষ্ট্র নিবাসী। 10 ডিসেম্বর স্টকহোমে পুরস্কার হস্তান্তর হবে। পুরস্কারের 80 লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন ডেভিড থলেস, বাকিটা ভাগ করে নেবেন হালডেন ও কোস্টারলিডস।
সিরিয়ায় গত 5 বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলেপ্পোয় বিমান হামলায় অব্যাহত রাখায় বিশেষ করে হাসপাতালগুলোতে হামলা চালানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় তা পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান। বিবৃতিতে জানানো হয়, বেসামরিক এলাকা, চিকিৎসা সেবা কেন্দ্র ও ত্রাণবাহী যানবাহনে হামলা না চালানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাশিয়া। সেই সাথে হামলা বন্ধে সিরিয়া সরকারকে অনুগত রাখার ব্যবস্থা নিতেও আন্তরিক নয় রাশিয়া। বেশ কিছুদিন ধরেই আলোচনা স্থগিতের হুঁশিয়ারি দিয়ে রাশিয়াকে শান্তি চুক্তির শর্ত মানার তাগিদ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এদিকে আইএসের আত্মঘাতী হামলায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা শহরে অন্তত 22 জন ও হামা শহরে 3 জন নিহত হয়েছে। সংবাদ শেষ করব, যাবার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে যাব। কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট। খাদিজার বাঁচার সম্ভাবনা খুবই কম জানিয়েছেন চিকিৎসক। সিলেটে কলেজ ছাত্রীকে কোপানোর ঘটনায় দোষী যে দলেরই হোক ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। প্ল্যানেট 50-50 ও এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার পাওয়ায় একনেকের অভিনন্দন প্রধানমন্ত্রীকে। 9 প্রকল্পে 3.5 কোটি টাকা অনুমোদন। চালের বাজারে নৈরাজ্য, কেজিতে দাম বেড়েছে 7 থেকে 10 টাকা। চালকল মালিকদের কারসাজির অভিযোগ, মিল মালিকরা দুষলেন সরকারকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।